হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অলোক। আমার বিয়ে হয়েছিল ৮ই মার্চ ২০২১ শনিবারের দিন। বিয়ের প্রথম রাতে আমি যখন আমার ঘরে যাচ্ছিলাম, তখন আমার মা সুমিত্রা আমাকে বলল, বাবা অলোক, তোর বউ করিষা এখন অনেক ছোট, ওর পুরোপুরি বড় হতে এখন আরও ২-২.৫ বছর সময় লাগবে, তাই তুই ওকে ছবি না, তোকে আমার দিব্যি রইল। মায়ের দিব্যির সামনে আমি বাধ্য হয়ে গেলাম। যদিও করিষা এখন আর নাবালিকা ছিল না, তবুও আমি ওর থেকে দূরে থাকতে পারতাম না। ওর মুখ, ওর হাসি, সবকিছু আমাকে ওর দিকে টানত। তারপর এক রাতে ঘুমের মধ্যে করিষা আমার খুব কাছে চলে এলো। এখন মানুষ দুনিয়ার সব চালাকি আর ধোঁকা সহ্য করতে পারে, হয়তো সেটা ভুলেও যায়, কিন্তু নিজের লোকের চাল আর ধোঁকা সে কখনো ভোলে না। বিশেষ করে তখন যখন সে নিজের লোকেদের খুব সম্মান আর ইজ্জত দেয়, ওদের নিজের মনে করে আর ওদের ওপর নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। কিন্তু সেই লোকেরাই যদি সম্পর্কের আড়ালে তার ব্যবহার করে তাকে ধোঁকা দেয়, তখন মন ভেঙে যায়। আর যখন সত্যিটা সামনে আসে, তখন খুব খারাপ লাগে। এই দুঃখ সারা জীবন মনের মধ্যে থেকে যায়। আসলে বন্ধুরা, আমার সাথেও কিছুটা এমনটাই হয়েছিল। আমার নিজের লোকেরাই আমাকে ধোঁকা দিয়েছিল। সেই ধোঁকার কথা মনে পড়লেই আমি দুঃখের সাগরে ডুবে যেতাম। আজ যখন আমি বাড়ি ফিরলাম, তখন সবার আগে মায়ের কাছে গেলাম। আমি ওনাকে নমস্কার করলাম আর ওনার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলাম। কারণ আমার অভ্যেস ছিল যে যখনই আমি বাইরে থেকে বাড়ি আসতাম, সবার আগে মায়ের কাছে যেতাম আর ওনার আশীর্বাদ নিতাম। আজও আমি মাকে নমস্কার করলাম। মা আমার মাথায় হাত বোলালো, তারপর আমার হালচাল জিজ্ঞেস করল। তারপর আমরা একসাথে বসলাম আর সেই রোজগার একই সিলসিলা শুরু হয়ে গেল। মা বলল, বাবা অলোক, নিজের বউ করিষাকে বিরক্ত করিস না, ওর সাথে জোর করার তো প্রশ্নই ওঠে না, কারণ ও এখন নাদান ছোট মেয়ে, তাই এই সম্পর্কটা বোঝার জন্য ওর একটু সময় দরকার। তুই তো বুঝ তার ছেলে, আমার কথা বুঝতে পারছিস তো বাবা? ও এখন ছোট, হয়তো এই সম্পর্কের কষ্ট সহ্য করতে পারবে না। মায়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু এটা ওনার রোজগার ব্যাপার ছিল। রোজ রোজ এইসব শুনে আমি লজ্জায় মাথা নিচু করে নিতাম। যদিও আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলাম, সব বুঝতাম, কিন্তু জানি না মা আমার থেকে কি আশা করত, যা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। সবার আগে তো মা নিজেই আমার বিয়ে করিষার শেখে করিয়ে দিল, যে আমার থেকে 7-8 বছরের ছোট ছিল। কিন্তু বিয়ের দিন থেকে আজ পর্যন্ত মা রোজ একটাই উপদেশ দেয়, করিষার কাছে যাস না, ওর সাথে কোনো সম্পর্ক গড়িস না, ওকে সময় দে, যখন ও পুরোপুরি যুবতী হবে তখন নিজের বিবাহিত জীবন শুরু করিস। এখনও এই সম্পর্কটা পালন করার জন্য খুব ছোট। মায়ের এই কথাগুলো আমার অদ্ভুত লাগত, কারণ যে মেয়ের বিয়ে হয়ে গেছে, যাকে তার বাড়ির লোকেরা বিদায় দিয়েছে, তাকে মা এত নাদান মনে করত যেন ও কোনো 10-12 বছরের বাচ্চা। কিন্তু তখন আমি রোজগার মতো মাথা নিচু করে বসে থাকলাম। তারপর কিছুক্ষণ পর নিজের ঘরে চলে গেলাম। তখন আমি ঘরে ঢুকতেই করিষা মাথা নিচু করে বেরিয়ে গেল, যা দেখে আমার খুব অদ্ভুত লাগলো, কারণ আমি ওর স্বামী ছিলাম, ওর জন্য কোনো পরপুরুষ তো ছিলাম না। তবুও ও আমাকে ভয় পেত। যেই আমি ঘরে আসতাম, ও বাইরে পালিয়ে যেত। ঠিক আছে, ও আমার থেকে বয়সে ছোট ছিল, কিন্তু এতটাও ছোট নয় যে আমার সামনে বসে দুটো ভালোবাসার কথা বলতে পারবে না। এমনিতেও বিবাহিত জীবনের জন্য যে সময়টা দরকার, সেটা আমি দিতে রাজি ছিলাম, কিন্তু ও তো আমার সাথে কথাও বলতো না। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই, আমার স্ত্রী করিষার বয়স ছিল 20 বছর আর আমার বয়স 28। তখন আমি শুধু চিন্তায় ডুবে যেতাম যে এই সম্পর্কটা কিভাবে চলবে। যদিও আমি জানতাম যে আমার স্ত্রী করিষা আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি কোনো রাস্তার গুন্ডা তো ছিলাম না যে ওকে বিরক্ত করে ওর সাথে সম্পর্ক গড়ব। এখন তো আমার নিজের মায়ের উপরেই রাগ হতে শুরু করেছিল, কারণ এই সব ওনার কারণেই হয়েছিল। মায়ের রোজগার উপদেশে করিষার মাথাও খারাপ হয়ে গিয়েছিল, তাই ও সবসময় আমার থেকে নিজেকে লুকিয়ে রাখত আর দূরে পালাত। কখনো কখনো মনে হতো যে করিষা সত্যিই খুব নাদান, ও কিছুই জানে না, তাই আমি কখনো ওকে বিরক্ত করার চেষ্টাই করিনি। যদিও ও আমাকে খুব ভয় পেত, কিন্তু সত্যি তো এটাই ছিল যে করিষা আমার স্ত্রী ছিল, আমার ওর ওপর অধিকার ছিল। আমরা একই ঘরে শুতাম, তখন ওকে এত কাছে দেখে অনেকবার রাতে ঘুমও আসতো না, কিন্তু মায়ের দিব্যির সামনে আমি বাধ্য ছিলাম, ওকে হাতও দিতে পারতাম না। মা বলতো, কম করে ওকে 2-2.5 বছরের সময় দে, যতক্ষণ না ও 22-23 বছরের হচ্ছে, ততক্ষণ ওর সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করিস না। কিন্তু একটা কথা মাথায় আসতো না, যখন আমি ওর সাথে কোনো সম্পর্ক গড়তেই পারবো না, তো মা আমার বিয়ে
করিশার সাথেই কেন করালো? আরও কয়েক বছর থেমে যেত, তারপর বিয়ে দিত, তাহলে কি বিগড়ে যেত? আমার মনে আছে বিয়ের প্রথম রাতেও কিছুটা এমনটাই হয়েছিল। যখন আমি মায়ের কাছে উনার ঘরে গেলাম, তখন উনি আমাকে নিজের কাছে বসালেন। তারপর একটা সোনার আংটি দেখিয়ে বললেন, এটা আমি তোর বউয়ের জন্য প্রথম রাতে দেওয়ার জন্য নিয়েছি, কিন্তু এখন আমি এটা তোকে দেব না, এটা নিজের কাছে রাখবো। কারণ করিশা এখন অনেক ছোট, ওকে সময় দিতে হবে, যাতে ও এই সম্পর্কের জন্য মানসিক আর শারীরিকভাবে তৈরি হতে পারে। তখন আমি মন খারাপ করে মায়ের দিকে তাকালাম, কারণ এই বিয়েটা মায়ের ইচ্ছাতেই হয়েছিল। সেই রাতের জন্য আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার মন করিশার সাথে থাকার জন্য ব্যাকুল ছিল, কিন্তু মা আমার সব স্বপ্ন ভেঙে দিল। আমার মুখে দুঃখ দেখে মা বোঝাতে শুরু করলো, বাবা অলোক, চিন্তা করিস না, ব্যাস কিছু সময়ের ব্যাপার। যখন করিশা এই সম্পর্কটা বুঝবে আর ওর বয়স একটু বাড়বে, তখন তুই নিজের বিবাহিত জীবন শুরু করিস। যখন ও তৈরি হবে তখন ওকে আপন করে নিস, তখন আর কোনো সমস্যা হবে না। তখন মা কড়াভাবেও বলল, অলোক বাবা শোন, এখন করিশার সাথে কোনো সম্পর্ক গড়বি না। যদি কিছু ভুল হয়ে যায় তবে আমরা সমাজকে কি মুখ দেখাবো? নিজের মায়ের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ নিজের জোয়ান ছেলের বিয়ে দিয়ে মা এমন অদ্ভুত কথা কিভাবে বলতে পারে। আমি একজন যুবক পুরুষ ছিলাম, আমারও কিছু আবেগ ছিল, আমি নিজেকে কিভাবে সামলে রাখতাম। তাই রাগ আর অভিমানে আমি মায়ের দিকে তাকালাম, তারপর বললাম, যদি করিশা এখন ছোট হয়, এই সম্পর্কের জন্য কোনোভাবেই যদি তৈরি না থাকে, তবে ওকে আমার জীবনে কেন আনলে মা? কি এই পৃথিবীতে মেয়ে কমে গিয়েছিল? তখন আমার খুব রাগ হচ্ছিল, কারণ আমার বিয়ের বয়স সঠিক ছিল, আমি যুবক ছিলাম। সমাজে কোনো ছেলে এমনটা তো করে না যে শিশু বড় হওয়ার অপেক্ষা করবে আর তাকে এতটা সময় দেবে। তখন আমার কথায় মার নজর ঘুরিয়ে বলল, বাবা আমার বাধ্যবাধকতা ছিল, আর বিয়েটা খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে। আসলে করিশা খুব মিষ্টি আর নাদান মেয়ে, কিন্তু অনাথ। ওর দাদারা ওর থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চাইছিল, তাই একজন বিবাহিত মা হিসেবে আমি ওর জন্য ছেলে দেখলাম, অর্থাৎ তোকে বাঁচলাম। কারণ ও আমার এক পুরনো বান্ধবীর মেয়ে, আমি ওকে এমন ভেসে যাওয়ার জন্য তো ছাড়তে পারি না। যদি আমি ওর বিয়ে তোর সাথে না করাতাম, তবে কে জানে ওর দাদারা ওর কপাল কোথায় নষ্ট করে দিত। তাই ওর জীবন বাঁচানোর জন্য আমি ওকে তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। মায়ের মুখ থেকে এই সত্যিটা শুনে আমি চুপ হয়ে গেলাম। তখনই মা আদর করে বলল, অলোক, আমি আশা করি যে তুই আমার কথা মানবি আর আমার কথাটা বুঝবিও। করিশাকে এখন কিছু করবি না, করিশার থেকে দূরত্ব বজায় রেখে থাকবি। এমনিতেও ও এখন খুব ভয় পেয়ে আছে। মায়ের কথায় আমার রাগ তো খুব এলো, কিন্তু আমি সব সহ্য করে নিলাম। কিন্তু এখন আমার মনে হতে লাগলো যেন আমি কোনো ছোট বাচ্চাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। তারপর যখন আমি ঘরে গেলাম আর করিশাকে দেখলাম, ও আমার থেকে কম বয়সের অবশ্যই ছিল, কিন্তু ওকে যুবতী দেখাচ্ছিল। আর কেউই ওর শরীর দেখে এটা বলতে পারবে না যে ও এখনও সেই যোগ্য নয়। ও খুব সুন্দরীও ছিল, আর ওর সৌন্দর্য আমাকে ওর দিকে টানছিল, কারণ ও সীমার চেয়েও বেশি সুন্দর ছিল। ওকে দেখে আমার মন বেইমান হয়ে যেত, কারণ কম বয়সের হওয়া সত্ত্বেও ওর গঠন অসাধারণ ছিল। ও আমার খুব ভালো লাগত, কিন্তু মায়ের কথার কারণে আমি অনেক কষ্টে নিজেকে সামলালাম, নইলে করিশার সৌন্দর্য আমাকে পাগল করে দিচ্ছিল। আমি ওর পাশে বসতেই দেখলাম যে ও সত্যি খুব ভয় পেয়ে আছে। তো আমি ওকে বললাম, করি, তুই টেনশন করিস না, আমি তোকে কোনো বিরক্ত করব না, তাই আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর আমি ওর হাত ধরলাম, তখন ওর হাত একদম ঠান্ডা ছিল, ও কাঁপছিল। তখন ওর চোখ জলে ভরে এসেছিল, জল পুরো টলমল করছিল। তখন ওর দুধ সাদা রঙের মুখটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। এসব দেখে আমি ওকে সাহস দিলাম আর বললাম, করি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি তোর ওপর কোনো জোর জবরদস্তি করব না। কিন্তু তখন আমি একটু চিন্তিত ছিলাম, কারণ বুঝতে পারছিলাম না যে ও আমাকে এত ভয় কেন পাচ্ছিল। তখন ওর চোখে আজব ভয় দেখা যাচ্ছিল। সত্যি বলতে আমি কোনো জঙ্গলি বা গাঁওয়ার লোক তো ছিলাম না। যদি ও সুন্দরী হয় তবে আমিও দেখতে খারাপ ছিলাম না, আমার বয়সও তো খুব বেশি ছিল না। তবুও ওর আমাকে ভয় পাওয়ার কি দরকার ছিল? এই 20-21 আমি চাকরি পেয়েছিলাম, আর মা হঠাৎ আমার বিয়ে ঠিক করে দিল। এই তাড়াহুড়োর বিয়েতে আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। আমার এক ছোট ভাইও ছিল, দিব্যাংশ, যে পড়াশোনার জন্য চেন্নাইতে থাকত। তখন আমি অবাক ছিলাম যে মা ওর জন্য অপেক্ষা করল না, যদিও সেই দিনগুলোতে ওর পরীক্ষা কাছে ছিল, আর এদিকে আমার বিয়ের তোড়জোড় চলছিল। কিন্তু যখন আমি দিব্যাংশকে ফোন করে ক্ষমা চাইলাম, তখনও খুব আরামসে বলল, কোনো ব্যাপার না ভাই, আমি সব জানি, আমারও বাধ্যবাধকতা আছে, তাই আমি আসতে পারলাম না। তুই নিজের বিয়েটা খুব এনজয় কর, পুরো মাস আমার ব্যস্ততা আছে, তুই বিয়ে করে নিজের জীবন মজেতে কাটা, আমার জন্য থামার কোনো দরকার নেই।
দিব্যাংশের এমন ভাবলেশহীন কথা শুনে আমার মন একটু খটকা লাগল। আমরা দুই ভাই এমনিতেও একে অপরের অতটা ঘনিষ্ঠ ছিলাম না, কিন্তু আমি আমার ভাইকে খুব ভালোবাসতাম। বিয়ের দিনগুলোতে দিব্যাংশের অনুপস্থিতি আমাকে খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু ওর তো কোনো ফারাকই পড়ত না। বিয়ে খুব আরামসে ঠিকঠাকভাবে হয়ে গেল, আমারও কোনো সমস্যা হলো না। কিন্তু মায়ের ভালোবাসা আর করিশার আমার থেকে পালানো, সাথে মায়ের বার উপদেশ দেওয়া যে নিজের বউকে হাত দিবি না, এসব আমার মাথায় ঢুকত না। মা বলতো, করিশার সমস্ত দায়িত্ব পালন কর, কিন্তু ওর কাছে যাস না, কারণ ও এখন ছোট মেয়ে না, নাদান, বুদ্ধি নেই। কিন্তু সত্যি তো এটাই ছিল যে করিশা এতটাও ছোট ছিল না, ও তো পুরো যুবতী মেয়ে ছিল। ভালো করে মেকআপ করে সাজতো, আমার সাথে ঘরে থাকতো, নিজের বাপের বাড়ি যেত, বান্ধবীদের বাড়ি যেত, ব্যাস আমাকে আমার অধিকার দিত না। আমি শুধু করিকে চোখ ভরে দেখতাম, তখনই মাথায় মায়ের উপদেশ ঘুরত। সেই জন্য আমি খিটখিটে হয়ে গিয়েছিলাম। এটা পরিষ্কার ছিল যে আমিও যুবক ছিলাম, আমার আবেগ আমাকে শান্তিকে থাকতে দিত না। যদিও তখনও করিশা আমারই বিছানায় এক সাইডে শুতো, তখন ওকে দেখে সারা রাত আমার ঘুম আসত না। মন চাইতো যে সব ভুলে ওর থেকে নিজের অধিকার আদায় করে নিই, কিন্তু মায়ের কথাকে অবহেলাও করতে পারতাম না। যদি মা জানতে পারত, তবে ওনার নজরে আমার ইজ্জত কী থাকত? এটাই ভেবে নিজেকে আটকে নিতাম। এটা কেমন বিয়ে ছিল যেখানে আমাকে নিজের স্ত্রীর থেকেই দূরত্ব বজায় রাখতে হচ্ছিল? এর ফলে অফিসেও আমার মন লাগত না, শুধু জীবনের শান্তি চাইতাম। মন চাইতো যে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে করিশা হাসতে হাসতে আমার সামনে আসুক, রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়লে ওর বাহুডোরের সব ক্লান্তি ভুলে যায়। মন চাইতো যে যখন ও সাজগোজ করে তখন আমি ওর প্রশংসা করি, ওর জন্য গাজরা আনি, চুড়ি আনি। কিন্তু আমাদের মধ্যে এমন কোনো সম্পর্কই ছিল না। যদি ভুল করেও আমি করিশার জন্য কোনো গিফট আনতাম বা ওর প্রশংসা করতাম, তবে ও এমন ভয় পেয়ে যেত যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি। তারপর ওর সুন্দর মুখে ভয় ছেয়ে যেত, আর ও আমার থেকে পালিয়ে দূরে চলে যেত। তখন এসব আমার খুব খারাপ লাগত। শেষমেশ হার মেনে আমি ওকে ওর অবস্থার ওপর ছেড়ে দিলাম, কিন্তু নিজের ইচ্ছাকে উপেক্ষা করতে পারতাম না। আমরা একই ঘরে থাকতাম, একই বিছানায় শুতাম, তাই আমার জন্য এসব খুব কঠিন ছিল। করিশা এমন সুন্দরী ও নাজুক মেয়ে ছিল যে ওকে দেখে বড় বড় মুনি ঋষিদেরও মন টলে যাবে। আর আমি তো ওর স্বামী ছিলাম। ও সেজেগুজে দাঁড়িয়ে থাকলে আমার চোখ ওর থেকে সরতই না। যদিও মা আমার নজর বুঝে গিয়েছিল। তারপর একদিন মা আমাকে বলল, অলোক, এটা কি তোর দেখার ধরন? আমি দেখছি তুই করিশাকে খুব গভীর নজরে দেখছিস। আমার উপদেশ ভুলে গেলি নাকি? মায়ের কথা শুনে আমার নিজের উপরই লজ্জা লাগলো। কিন্তু মায়ের মধ্যেই আমার প্রাণ ছিল, তাই আমি ওনাকে কিছু বলতে পারতাম না। মনে আসতো যে বলে দিই, যদি করির থেকে আমাকে আলাদা রাখতেই হতো তবে বিয়ে কেন করালে? আর যখন দূরত্ব রাখতেই হবে তো ওকে আমার ঘরে পাঠাও কেন? নিজেকে সামলানো আমার জন্য খুব কঠিন ছিল। মা তবুও বারবার উপদেশ দিত। আমি করিশাকে দেখতে পারতাম কিন্তু ছুঁতে পারতাম না। অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে ও রান্নাঘরে কাজে ব্যস্ত থাকত। তারপর খেয়ে দিয়ে ঘরে গেলে ওর এক ঝলকের জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, কিন্তু করিশা ঘরে আসতো না। শেষমেশ আমি ওর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তাম। যখন আমি ঘুমিয়ে যেতাম তখনও চুপি চুপি এসে বিছানার কোনায় শুয়ে পড়ত। জীবনটা বড় একঘেয়ে হয়ে গিয়েছিল, কিন্তু একদিন আমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলো না, আর ঘুমের মধ্যে আমার হাত করিশার হাত ছুঁয়ে ফেলল। তারপর কি ছিল? আমার আবেগ উথলে উঠল, বুকের ধড়কন বেড়ে গেল, নিজেকে আটকানো খুব কঠিন হচ্ছিল। তাই হঠাৎ আমি ওকে টেনে নিজের বাহুডোরে নিয়ে নিলাম আর ওকে স্পর্শ করলাম। আমার এই ছোঁয়ায় করি চমকে জেগে গেল। তখন যা কিছু হয়েছিল সেটা হঠাৎ হয়ে গিয়েছিল। আমার এই ছোট একটা কাজেও চিৎকার করতে শুরু করলো। ওর আওয়াজ শুনে মা আমার ঘরে চলে এলো, আর আমার এই ব্যবহারে উনি আমাকে খুব বকলেন। তোর লজ্জা করে না অলোক? আমি তোকে কতবার বুঝিয়েছি যে করিশা এখন ছোট মেয়ে, ওকে সময় দে, কিন্তু তুই নিজের যৌবন সামলাতে পারিস না। এইবার আমারও রাগ হয়ে গেল, আর আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি বললাম, মা, যদি তুই আমাকে আর করিকে এক না করতে চাইতি তবে বিয়ে কেন করালে? নিজের স্ত্রীর কাছে যাওয়া তো আমার অধিকার। এই আবেগ এমনিই আসে, আমি কোনো ভুল কাজ করিনি। তুই কি জানিস না যে স্বামী স্ত্রীর মাঝে এমন কাজকে ভুল বলাটা বেকার? তখন আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু মাকে জবাব দিতে পারতাম না। তবে আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারপর রাগে আমি ছাদে চলে গেলাম। সেদিন রাতে মা করিশার কাছে আমার ঘরে শুলো। করিশা হালকা করে কাঁদছিল, আর মা ওকে চুপ করাচ্ছিল। এখন আমি ছাদে গেলাম। মায়ের কারণে আমি করিশার থেকে নিজের অধিকার নিতে পারছিলাম না। আমি ওকে ভালোবাসা আর হাসি দিতে পারছিলাম, আর যখন চেষ্টা করতাম তখনও চিৎকার চেঁচামেচি শুরু করে দিত।
জানি না কারিশার কি সমস্যা ছিল, আজ পর্যন্ত ও আমাকে কিছু বলেওনি যাতে আমি ওর মনের কথা বুঝতে পারি। দিন এভাবেই কাটতে লাগলো। কারিশা দিন দিন আরও সুন্দরী হতে লাগলো। বন্ধুরা, আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমার একটা বোনও আছে, ওর নাম অঞ্জলি। অঞ্জলির সাথে কারিশার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। অঞ্জলির সাথেও হাসতো, খেলতো, ভালো ভালো জামা কাপড় পরে শপিং করতে যেত, এদিক ওদিক ঘুরতে যেত। তখন ওকে দেখে আমার মন পাগল হয়ে যেত, কিন্তু ওর কোনো খবর ছিল না। যদিও সময়ের সাথে সাথে ওর মন থেকে আমার ভয় কমে গিয়েছিল, কিন্তু ও আমার থেকে দূরত্ব বজায় রেখে এখনও চলত। হয়তো এখন আন্দাজ করতে পারছিল যে মা আমাদের সম্পর্ক গড়তে বাধা দিচ্ছে, আমাকে ওর কাছে আসতে দিত না। মায়ের এই ব্যবহার আমি একদম বুঝতে পারতাম না। একদিন যখন কারিশার মনে হলো যে আমি ঘুমিয়ে গেছি, ও ঘরে এলো আর বিছানায় শুতে এলো, তখনই আমি লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে জেগে থাকতে দেখে সে চমকে উঠে বসল। তখন আমি বললাম, কারিশমা, আমাকে তোমার সাথে কিছু জরুরি কথা বলতে হবে। কিন্তু সে বলল, আমাকে আপনার সাথে কিছু বলতে হবে না, প্লিজ আপনি ঘুমিয়ে পড়ুন আর আমাকেও ঘুমোতে দিন। তখন আমি বললাম, কারিশমা, আমার ঘুম আসছে না, আমাদের বিয়ের এত মাস হয়ে গেল আর আমি তোমার সাথে 2-4 মিনিট ঠিক করে কথাও বলতে পারলাম না। ঠিক আছে, এখনই আমরা দাম্পত্য জীবন শুরু করব না, কিন্তু অন্তত তুমি আমার সাথে কথা তো বলতে পারো, আমার সাথে বন্ধুত্ব তো করতে পারো। নামার এত কথা শোনার পর কারিশমা আমার দিকে তাকালো। তখন তার চোখে আর ভয় ছিল না, বরং এক ধরনের সরলতা ও মাসুমিয়াত ছিল। এটা দেখে আমি একটু তার কাছে গেলাম, তো সে সরে গিয়ে দূরে বসল। তখন আমি বললাম, কারিশমা, তুমি আমাকে এত ভয় পাও কেন? আমার প্রশ্নে সে চুপ রইল। তারপর বলল, প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার কাছে আসবেন না। আমি জিজ্ঞেস করলাম, আসল কারণটা কি? আমি তোমার কাছে কেন আসব না? তোমার কি মন চায় না যে তুমি আমার সাথে থাকো যতটা আমি? জানি, প্রত্যেক স্ত্রী তার স্বামীর ভালোবাসার জন্য ব্যাকুল থাকে, উৎসুক থাকে। প্রত্যেক মেয়েরই ইচ্ছে থাকে যে সে তার স্বামীর বাহুতে ঘুমাবে। তোমার কি এমন কোনো ইচ্ছে হয় না? তখন আমার কথা শুনে কারিশমার লজ্জায় লাল হয়ে গেল, তার গাল রক্তিম হয়ে উঠল এবং সে ঝট করে নজর নিচু করে নিল। তখন সুযোগ বুঝে আমি তার হাত ধরলাম এবং বললাম, কারিশমা, আমার উপর ভরসা করো, আমি একদমই অসভ্য বা বাজে ছেলে নই। আমি তোমাকে না বিরক্ত করব, না আঘাত দেব। এসব বলতে বলতে আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। সেও আমার এই সান্নিধ্যে গলতে শুরু করল, কিন্তু আমাদের ভালোবাসা এগিয়ে যাওয়ার আগেই দরজায় কেউ কড়া নাড়ল। তখন আমি জানতাম যে আমার এই সুন্দর মুহূর্তগুলোতে ফাটলো ধরানো আর কেউ নয়, বরং আমার মাই হবেন। তখন যেই আমি দরজা খুললাম, সামনে মা দাঁড়িয়েছিলেন। তিনি রেগে আমার দিকে তাকিয়ে বললেন, আলোক, তোর ঘরের আলো এখনো জ্বলছে কেন? তুই এখনো ঘুমাসনি কেন? আর ঘর থেকে কথা বলার আওয়াজও আসছিল, তাই আমি দরজা খটখট করলাম। তারপর কারিশমার দিকে ঘুরে বললেন, কারিশমা, তুইও এখনো জেগে আছিস? তোমরা দুজন নিজেদের মধ্যে কি কথা বলছিলে? তখন আমি বললাম, মা, আমি তোমার পরামর্শ ভুলিনি, কিন্তু তোমার এভাবে এত রাতে আমার ঘরে আসা উচিত হয়নি। মা রেগে উত্তর দিলেন, তুই চুপ কর। তারপর কারিশমার কাছে গিয়ে বললেন, কারিশমা, নিজের বালিশ নেই আর সোফায় গিয়ে শুয়ে পড়। আর আমার পরামর্শ তোমরা দুজন মনে রেখো, একে অপরের কাছে একদম আসবে না। যদি আমি উল্টোপাল্টা কিছু শুনি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এটা বলে মা ঘর থেকে চলে গেলেন। তারপর কারিশমা নিজের বালিশ নিয়ে সোফায় ঘুমাতে চলে গেল। তখন আমি চুপচাপ সেখানেই বসে রইলাম। আসলে মায়ের সমস্যাটা কি ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। এখন মা কারিশমাকে আমার সাথে বাইরে যেতেও বারণ করে দিয়েছেন। মা বলতেন, কারিশমা এখন ছোট, আর তুই আলোক একজন জোয়ান পুরুষ, এটা ওর সাথে ঠিক মানায় না। লোকে কি বলবে যে এত ছোট মেয়ের সাথে এক হৃষ্টপুষ্ট যুবকের বিয়ে করিয়ে দিয়েছে? তাই আমার একদম ইচ্ছে নেই যে লোকে আমাকে দু কথা শোনাক। তাই তুই কারিশমাকে নিয়ে কোথাও বাইরে যাবি না। তখন মায়ের কথা শুনে কারিশমাও তার কথায় সায় দিত এবং সে আমার সাথে কোথাও যেত না। এসবের কারণে এখন আমার বন্ধুরাও আমার মজা ওড়াতে শুরু করেছিল। বলতো, আলোক, তুই তো নিজের স্ত্রীর ইশারায় নাচিস, তোর মধ্যে এতটুকু সাহস নেই যে তাকে কোথাও বাইরে ঘোরাতে নিয়ে যাস? এসব শুনে বিরক্ত হয়ে একদিন রাগে আমি কারিশমাকে বললাম, আজ যা কিছুই হয়ে যাক, আমি তোমাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব, কারণ আমার বন্ধু কবে থেকে আমাদের একসঙ্গে ডাকছে, আজ কোনো অজুহাত শোনাবো না। এটা বলে আমি স্নান করতে চলে গেলাম, কিন্তু ফিরে এসে দেখলাম কারিশমা ঘরে নেই। রেগে বাইরে আসতেই দেখলাম সে অন্য ঘরে মায়ের কাছে টেনশনে বসে আছে। তখন মাও রাগে বিড়বিড় করে কিছু বলছিলেন। আমি সামনে যেতেই মা আমাকে ডাকলেন এবং রেগে বললেন, আলোক, আমি তোকে কতবার বলেছি যে কারিশমার উপর এভাবে জোর জবরদস্তি করবি না। ও এখনো ছোট, নাদান, অজানা লোকের বাড়ি গিয়ে ভয় পেয়ে যাবে। এরপর তো আমার কারিশমার উপরও রাগ হতে লাগলো। আমি বললাম, কারিশমা, তোমার কি দরকার ছিল মাকে এসব বলার? চুপচাপ আমার সাথে চলে আসতে, তাহলে মা কিছুই জানতেন না। তখন আমার কথা শুনে মা রেগে আমার দিকে তাকালেন এবং কারিশমা খুব ভয় পেয়ে গেল। কিন্তু এবার আমি মায়ের রাগের পরোয়া না করে বললাম, মা, ও আমার স্ত্রী, আমি ওকে একা ছাড়ব না,
তাছাড়া ওর কোনো ক্ষতি হবে না, না আমার সাথে গেলে কোনো কষ্ট হবে, কারণ আমার বন্ধু খুব ভালো, আমি তাকে না করতে পারবো না। তখন মা আমার রাগ বুঝতে পারলেন এবং একটু নরম হয়ে ভালোবাসার সুরে বললেন, বাবা আলোক, তুই তো বুঝতার, আমার বাধ্যবাধকতাটা বোঝ। বাধ্য হয়েই আমি কারিশমার বিয়ে তোর সাথে করিয়েছি, কিন্তু আমার ইচ্ছে যে কিছু সময়ের জন্য তুই ভুলে যা যে তোর কোনো স্ত্রী আছে। তুই কি একটু অপেক্ষা করতে পারিস না? এটা তো কোনো বড় ব্যাপারও না। তখন মায়ের এই কথা শুনে আমি হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম, কারণ মা নিজেই নিজের ছেলের বিয়ে করিয়েছেন, আর এখন তিনিই বলছেন নিজেকে কুমার ভাবতে। এখন আমি খুব উদাস হয়ে গেলাম, কারণ আমি বাড়ির বড় ছেলে ছিলাম, বাবাকে আমি খুব অল্প বয়সেই হারিয়েছিলাম, কিন্তু চাষবাস জমি জমার কারণে আমাদের কখনো টাকার অভাব হয়নি। আমি বাবার সবচেয়ে আদরের ছেলে ছিলাম। ওনার চলে যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। যখন বাবা মারা যান তখন আমার বয়স ছিল 9 বছর। তখন আমার সবসময় মনে হতো যে মা আমার ভাই দিব্যাংশু আর অঞ্জলিকে বেশি ভালোবাসতেন। আমি যদি অভিযোগ করতাম, মা বলতেন, তুই বড়, তোর ভাই বোনেরা ছোট, ওদের মায়ের অভাব বেশি অনুভূত হয়। তখন আমি কাঁদতে কাঁদতে নিজেকে চুপ করাতাম, আর মা ভাই বোনদের নিয়েই মগ্ন থাকতেন। বড় হতে হতে আমার পরিষ্কার মনে হতে লাগলো যে মা ইচ্ছেকৃতভাবে আমাকে এড়িয়ে চলেন এবং দিব্যাংশু আর অঞ্জলির ওপর বেশি নজর দেন। ছোটবেলায় আমার গায়ের রং শ্যামলা ছিল, কিন্তু মা ফর্সা ছিলেন। বড় হওয়ার পর আমার স্বাস্থ্য আর রং দুটোই উজ্জ্বল হলো এবং আমি হ্যান্ডসাম ও সুন্দর যুবক হয়ে উঠলাম, একদম বাবার মতো। কিন্তু দিব্যাংশু আর অঞ্জলিও মায়ের মতো ফর্সা ছিল। বড় হওয়ার পর লোকে আমাকে দেখে সুন্দর তো বলতো, কিন্তু ভাই বোনদের সামনে আমার রং যেন ফিকে পড়ে যেত। তাই আমি একা আর আলাদা থাকতে শুরু করলাম। কোনো ভাই বোনের সাথে আমার মিলত না। তখন আমার মনে হলো যে মাও আমাকে পছন্দ করেন না, কারণ আমি গ্রামে থেকে পড়াশোনা করেছি, কিন্তু দিব্যাংশুকে ছোট বয়সেই পড়াশোনার জন্য চেন্নাই পাঠিয়ে দেওয়া হলো। এটাও আমার কাছে অবিচার মনে হলো। তখন মা আমাকে ভালোবেসে বোঝালেন, আলোক বাবা, তুই বড়, তাই বাড়িকে তোর প্রয়োজন, আর তোর বোনেরা বাড়িতে ছোট, তাই বাড়িতে একটা পুরুষের থাকা জরুরি। কিন্তু দিব্যাংশু ছোট, তাই ওর ওপর দায়িত্ব নেই। তখন আমি ভাবলাম যে আমি বড়, তাই বাড়ির দায়িত্ব আমার ওপর, এবং আমি চুপ হয়ে গেলাম। কিন্তু মায়ের ব্যবহার দিন দিন খারাপ হতে লাগল। বিয়ের পর তো মা অদ্ভুত সব কাণ্ড করতে লাগলেন। তখন আমার কারিশমার ওপরও রাগ হতো, কারণ আমি তার স্বামী ছিলাম। আমারই কারণে সে আমার বাড়িতে ছিল, কিন্তু সে সবসময় মায়ের পক্ষে থাকত। এখন এক বন্ধুর বাড়িতে শুধু খাওয়ার জন্য যাওয়ার ছিল, আর এত বড় তামাশা হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। তারপর রাগে বাড়ি থেকে বেরিয়ে সোজা আমার বন্ধু বিকাশের বাড়ি চলে গেলাম। বিকাশ অবাক হয়ে বলল, ভাবিকে কেন আনলি না ইয়ার? আমি তো সব আয়োজন করে রেখেছিলাম। তখন আমার খুব লজ্জা হলো। তারপর আমি বললাম, তোর ভাবি কারিশমার শরীরটা ভালো ছিল না ভাই, তাই আমি একাই চলে এলাম। এই কথা শুনে বিকাশ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বসিয়ে বলল, কি হয়েছে আমাকে বল। প্রথমে তো আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু হয়তো আমার চোখে সে পড়ে নিয়েছিল যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তাই আমার বন্ধু বিকাশ বলল, কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই আছে। আমার মনে হয় আলোক, তোর বিবাহিত জীবন স্বাভাবিক চলছে না। কিছু না কিছু গণ্ডগোল নিশ্চয়ই চলছে, কারণ তোকে খুশি দেখাচ্ছে না। তখন তার কথা শুনে আমি মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম। এখন আমি তার কথা আর এড়াতে পারছিলাম না। সত্যিই আমি আমার বিয়ে নিয়ে খুশি ছিলাম না। এই বিয়ে আমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তাই বিকাশের প্রশ্নে আমার রাগ উথলে উঠল, যা আমি এতদিন ধরে মনে চেপে রেখেছিলাম। আমি মা আর কারিশমার ব্যাপারে সবকিছু তাকে বলে দিলাম। মায়ের সেই অবিচার আমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তখন এসব শুনে বিকাশও অবাক হয়ে গেল। তারপর বলল, তোর মায়ের আচরণ তো খুব অদ্ভুত ইয়ার। উল্টে মায়ের তো উচিত ছিল কারিশমাকে বোঝানো, কিন্তু উনি তাকে তোর থেকে দূরে রাখছেন। তখন আমি চুপচাপ তার কথা শুনতে থাকলাম, কারণ আমি কখনো মায়ের ব্যাপারে এমন কথা শুনিনি। কিন্তু আজ আমার মায়ের উপর খুব রাগ হচ্ছিল। তখনই বিকাশ হাসতে হাসতে বলল, আমার তো তোর অবস্থা দেখে হাসি পাচ্ছে ভাই। তুই কেমন স্বামী, নিজের স্ত্রীকেই নিয়ন্ত্রণে রাখতে পারিস না। একই বিছানায় শুয়েও তুই তাকে স্পর্শ করিসনি। বিশ্বাস হচ্ছে না যে তুই এতগুলো রাত তার ছাড়া কিভাবে কাটালি। তুই নিজেই বলিস যে তোর স্ত্রী কম বয়সী, আর নিজের কম বয়সী স্ত্রীকেও সামলাতে পারলি না। এই কথায় আমি বললাম, বিকাশ, আমার মজা ওড়াস না, আমাকে কোনো পরামর্শ দে ইয়ার। আমি কি করব যাতে কারিশমা নিজে আমাকে ভালোবাসে, আমার কাছে আসে? তখন আমার কথা শুনে সে চিন্তায় পড়ে গেল। আসলে তার বিয়ে হয়ে গিয়েছিল, তাই আমি তাকে বললাম, কোন এমন রাস্তা বল যাতে সে নিজে আমার জন্য পাগল হয় এবং আমার কাছে আসে। তখন সে এক অদ্ভুত পরামর্শ দিল।
তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, না ইয়ার, আমি এমন করতে পারবো না। তখন সে বলল, যদি তুই ভয় পাস তবে কারিশমা এভাবেই নখরা দেখাবে। ও বিবাহিত, কোনো ছোট বাচ্চা নয়। যদি তুই তোর মায়ের কথা ভাবতে থাকিস তবে সে তোকে সারা জীবন তড়পাবে। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। তারপর সেদিন যখন আমি বাড়ি পৌঁছালাম, কারিশমা ঘরে ঘুমাচ্ছিল। আমি তাকে দেখতে লাগলাম, কিন্তু এখন নিজের ব্যাকুলতা আর সামলাতে পারছিলাম না, কারণ এখন আমাদের বিয়ের 6.5 মাস হতে চলেছিল। সে বাপের বাড়ির খারাপ অবস্থায় বড় হওয়া সাদাসিধে মেয়ে ছিল। এখন ঘরের মৃদু আলোয় তার সৌন্দর্য আমাকে পাগল করে দিচ্ছিল। তখন আমি ঝট করে ঘর থেকে বেরিয়ে গেলাম, তারপর মায়ের ঘরে গেলাম। তখন মা আমারই অপেক্ষা করছিলেন। যেতেই বললেন, কোথায় চলে গিয়েছিলি আলোক? কতক্ষণ ধরে তোকে ফোন করছি। তো আমি বললাম, বন্ধুর কাছে গিয়েছিলাম। তারপর মা বললেন, কাল রবিবার, তোর বোন অঞ্জলিকে তোর মাসির বাড়ি যেতে হতো, কিন্তু তুই এলি না, তাই আমি মহেশকে পাঠিয়ে দিলাম। মহেশ আমার খুড়তুতো ভাই ছিল। তখন আমার বন্ধু বিকাশের প্ল্যান আমার মাথায় ঘুরছিল, এবং প্ল্যানটাও ভালো ছিল আর সুযোগটাও সঠিক ছিল, কারণ বাড়িতে অঞ্জলিও ছিল না। তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি খাবার খেয়ে নিয়েছো? মা বললেন, হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, আমার খিদে সহ্য হয় না। কারিশমাও খেয়ে নিয়েছে, এখন ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমানোর এত তাড়া ছিল যে আমাকে দুধ দিতেও ভুলে গেছে, তাই আমি এখনও ওষুধও খাইনি। এটা শুনতেই আমি চট করে দাঁড়ালাম আর বললাম, মা, আমি তোকে দুধ গরম করে দিচ্ছি, তুই ওষুধ খা আর আরামে ঘুমিয়ে পড়। তখন বিকাশের প্ল্যান অনুযায়ী আমি দুধে গভীর ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম এবং সেই দুধ মাকে দিয়ে দিলাম। তারপর মা তার ওষুধ খেলেন এবং গভীর ঘুমে তলিয়ে গেলেন। তারপর আমি নিশ্চিন্তে আমার ঘরে গেলাম। তখন কারিশমা আমাকে দেখেই ভয় পেয়ে গেল। তখনও বরাবরের মতো ঘাবড়ে গিয়ে আমার থেকে দূরে যেতে লাগলো আর মাম্মিজি মাম্মিজি বলে চিৎকার করতে লাগলো। তখনই আমি ঝট করে এগিয়ে গেলাম এবং তার মুখে হাত রাখলাম। এমনিতেও যদি সে চিৎকার করত তাতে কী বা হতো, কেউ শোনার মতো ছিল না, কারণ মা গভীর ঘুমে ছিলেন। তারপর ধীরে ধীরে আমি তার কাছে গেলাম এবং বললাম, কারিশমা, তুমি আমার স্ত্রী, তাই আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সে জোর করে আমাকে নিজের থেকে দূরে ঠেলতে লাগলো, কিন্তু আজ আমি নিজের কথা শুনলাম না। আমি তার কাঁপতে থাকা শরীরকে নিজের বাহুতে নিলাম এবং ভরসা দিলাম, তুমি আমার স্ত্রী, আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর ধীরে ধীরে আমি তাকে আমার ভালোবাসার অনুভব করাতে লাগলাম। এখন সেও আমার বাহুতে গলতে শুরু করলো, কিন্তু তবুও সে আমাকে দূরে সরানোর চেষ্টা করলো। কিন্তু তখনই যেই সে নিজেকে আমার বাহুতে শিথিল করলো, আমি তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। তারপর সেই রাতে আমি তাকে নিজের অধিকার দিলাম। আমাদের মধ্যে সেসব হলো যা অনেক আগে হওয়া উচিত ছিল। বিয়ের 6.5 মাস পর আজ আমার হানিমুন হলো, কিন্তু এখন আমার ভালোবাসায় তার সব ভয় কেটে গেল। কিন্তু তখনই সে আমাকে যে কথাটি জানালো তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন আমি বুঝতে পারলাম যে সে আমাকে এত ভয় কেন পেত, আমার থেকে দূরে কেন পালাতো। তখন সকালে আমি যখন উঠলাম, কারিশমা চুপচাপ বসেছিল। মা রেগে আমার দিকে তাকিয়েছিলেন। যদিও আমি কোনো পাপ করিনি, তবুও টেনশনে ছিলাম। মা রেগে বললেন, আলোক, আমি তোকে বারণ করেছিলাম না, তবুও তুই কারিশমার সাথে জোর জবরদস্তি কেন করলি? তখন মা রেগে দেয়ালের মতো আমার দিকে তাকিয়েছিলেন আর কারিশমা মাথা নিচু করে বসেছিল। যদিও রাতে তার মুড ঠিক ছিল, কিন্তু জানি না মা তাকে এখন কি শিখিয়েছে যে তার চোখ কেঁদে কেঁদে ফুলে গেছে। তারপর কারিশমা মাকে বলতে লাগলো, ইনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি অনেক বারণ করেছি, কিন্তু ইনি মানেননি। কিন্তু মা যা বললেন তাতে আমি অবাক হয়ে গেলাম। আমি বড় বড় চোখে মায়ের দিকে তাকাতে লাগলাম। মা বললেন, আলোক, আমি তোকে বলছি এক্ষুনি কারিশমাকে ডিভোর্স দিয়ে দে, তুই এই মেয়ের যোগ্য নস। এতটুকু শুনেই যেন আমি পাথরের হয়ে গেলাম। তখন এটা শুনে কারিশমাও প্রথমবার ভয় পেল। তারপর সে কাঁদতে লাগলো এবং মায়ের দিকে তাকাতে লাগলো। তখনই আমি বললাম, মা, আমাকে মাফ করে দাও, আমাকে কারিশমার ইচ্ছার বিরুদ্ধে এটা করা উচিত হয়নি। কিন্তু মা, বিশ্বাস কর, কারিশমা আমার সাথে খুশি ছিল, আমি ওকে কোনো কষ্ট দিইনি। এটা আমাদের সম্পর্কের অধিকার ছিল এবং আমরা কোনো ভুল কাজ করিনি, তাহলে আমি ডিভোর্স কেন দেব? কিন্তু মা নিজের কথায় অনড় রইলেন এবং বললেন, তুই ওকে ডিভোর্স দে, আমি তোর বিয়ে অন্য কোনো মেয়ের সাথে করাবো যে তোর বয়সের হবে, বাস একে ছেড়ে দে। এখন আমি অবাক ছিলাম, কারণ মা বারবার ডিভোর্সের কথা বলছিলেন। তখনই কারিশমা কাঁদতে লাগলো এবং বলল, না না, এমন করবেন না, প্লিজ আমাকে ডিভোর্স দেবেন না। এরপর থেকে আমি আপনার কাছে ওনার কোনো নালিশ করব না। আমার ভুল হয়ে গেছে যে আমি মায়ের কাছে নালিশ করেছি। শুধু আমাকে ডিভোর্স দেবেন না, কারণ আমার ভাইদের আমাকে প্রয়োজন নেই। যদি আমি ডিভোর্স নিয়ে যাই তবে ভাবি আমাকে বাড়িতে থাকতে দেবেন না।
এখন সে কাঁদতে কাঁদতে কখনো মায়ের কাছে ক্ষমা চাইছিল, কখনো আমার কাছে। তার এই মিনতি দেখে মা তাকে চুপ করাতে লাগলেন এবং বললেন, কারিশমা, তোকে এই বাড়ি থেকে কেউ বের করবে না। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ওদিকে আমার স্ত্রী কাঁদছিল আর মা ডিভোর্স দেওয়ার জিদে অনড় ছিলেন। তারপর আমি চিন্তায় ডুবে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ এখন আমার মাথা ফেটে যাচ্ছিল। যেহেতু এখন কারিশমার রাস্তায় এসে গেছে আর বাড়িতে বিষণ্ণতা ছেয়ে গেছে, তাই আমি ভয় পেয়ে গেলাম। এখন বুক কাঁপছিল, কিন্তু কারিশমা নিজের সব জিনিসপত্র বেঁধে নিল এবং বাইরে বেরিয়ে পড়ল। তখনই আমি মাকে প্রশ্ন করলাম, তো তিনি খুব আরামসে বললেন, এখনও আলাদা থাকবে, তুই ওকে ডিভোর্স দে। তখনই আমার রাগ হলো, তো আমি বললাম, মা, আমি কারিশমাকে ডিভোর্স দেব না, ও আমার স্ত্রী, আমি ওর সাথে থাকতে চাই এবং কারিশমাও আমার সাথে থাকতে চাই, ওর আমার থেকে কোনো সমস্যা নেই, এসবও তোমার সামনেও বলেছে। কিন্তু মা বোঝাতে লাগলেন, ডিভোর্সের জন্য জেদ করতে লাগলেন, তো আমি সাফ সাফ না করে দিলাম। তারপর কিছুদিন এভাবেই কেটে গেল। কিন্তু মা আমার সাথে এই বিষয়ে ঝগড়া করতে থাকলেন এবং কারিশমাও আমার সামনে একদম আসতো না। সেই দিনগুলোতে আমার ছোট ভাই দিব্যাংশু চলে এলো। যখন সে এসব শুনল, সেও আমাকে বোঝাতে লাগলো, নিজের বয়সের চেয়ে এত ছোট মেয়েকে বিয়ে করার কারণে এই সমস্যা হয়। ছোটোখাটো কথায় তুই এত বড় তামাশা কেন করিস? ডিভোর্স দে আর এর থেকে মুক্তি পা। তখনও আমি না করে দিলাম এবং দিব্যাংশুকে বললাম, হয়তো আগে আমি কারিশমাকে ডিভোর্স দিয়ে দিতাম, কিন্তু এখন ছাড়তে পারবো না, কারণ এখন আমাদের সম্পর্ক মজবুত হয়ে গেছে। কারণ আমি দেখেছিলাম যে সেও আমার থেকে ডিভোর্স চায় না। মা এখন আমার উপর রেগে বসেছিল আর দিব্যাংশ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বোঝাচ্ছিল, কিন্তু আমি তো কারিকে ডিভোর্স দিচ্ছিলাম না। কিন্তু তখন বাড়ির লোকেরা তাকে যেন বন্দি করে নিয়েছিল, আমাকে তার সাথে দেখা করতেও দিত না। বাড়ির লোকেদের এই ব্যবহার আমি বুঝতে পারছিলাম না, কেউ আমার সাথ দিচ্ছিল না। তখনই আমার সেই রাতে করিশার কথা মনে পড়ল, যখনও বলেছিল, অলোক, তুমি তো খুব ভালো, কিন্তু মা বলতো যে তুমি খুব খারাপ মানুষ, তোমার সাথে থাকা ঠিক নয়, তোমার নাকি মেয়েদের সম্মানের কোনো পরোয়া নেই, তুমি আমার সাথে জোর জবরদস্তি করবে, আমাকে খুব কষ্ট দেবে, ক্ষতি করবে, বিরক্ত করবে। আসলে আমার নিজের মা কারিশাকে আমার ব্যাপারে এসব কথা বলেছিল। তারপর দিব্যাংশ একদিন টেনশনে এসে বলল, কারিশাকে ডিভোর্স দে আর বাড়িতে শান্তি ফিরিয়ে আন। তো আমি পরিষ্কার না করে দিলাম। তারপর দিব্যাংশু মায়ের সাথে ঝগড়া শুরু করলো আর সব সত্যি কথা বলতে লাগলো। সেদিন যে সত্যিটা সামনে এলো, তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সত্যিটা হলো এই যে দিব্যাংশু কারিশাকে ভালোবাসত, কিন্তু পড়াশোনার জন্য ওকে বাইরে যেতে হচ্ছিল। যদিও ও বাইরে যাওয়ার আগে মাকে কারিশার ব্যাপারে সব জানিয়ে দিয়েছিল আর কারিও এর জন্য তৈরি ছিল। কিন্তু তখনই হঠাৎ আমার শাশুড়ির মৃত্যু হয়ে যায়। তারপর কারিশার বৌদি তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে ওকে বাড়ি থেকে তাড়াতে চাইছিল। তখনই মা এই কথাটা জানতে পেরে টেনশনে পড়ে যায়। তারপর মা সব সময়কার মতো আমাকে ব্যবহার করলো আর আমার বিয়ে কারিশার সাথে করিয়ে দিল, কারণ মায়ের প্ল্যান ছিল যে সে আমাকে কারিশার থেকে দূরে রাখবে আর ভাই দিব্যাংশু ফিরে এলে আমাকে দিয়ে ডিভোর্স করিয়ে করিশার বিয়ে তার সাথে দিয়ে দেবে। এখনই সত্যিটা জেনে আমি বড় একটা ধাক্কা খেলাম যে কোন মা তার ছেলের সাথে এমনটা কি করে করতে পারে, আর এক ছেলের জন্য মা অন্য ছেলেকে ব্যবহার করলো। আমি তখন মন খারাপ করে মাকে বললাম, তুমি এমন কেন করলে মা? তখন মা যে উত্তর দিল সেটা আমার জন্য আরও বড় একটা ধাক্কা ছিল। মা বলল, অলোক, তুই আমার ছেলে নস, তুই আমার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে। তোর বাবা আমার সন্তানদের কখনো নিজের সন্তান বলে মানেনি, সমস্ত সম্পত্তি তোর নামে করে দিয়েছে, তাই আমি তোকে কি করে ভালোবাসতাম? এতটুকু শুনেই আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি তাকে নিজের আপন মা বলে জানতাম, কিন্তু সে তো আমার সৎ মা বেরোলো। আর তাছাড়া সে এবং আমার ভাই বোন দিব্যাংশু আর অঞ্জলি আমার বাবার সম্পত্তিতে আমার চেয়েও বেশি আরামায়েশ করেছে। কিন্তু এখন আমি এত কষ্টে ছিলাম যে আমি এক মুহূর্ত মায়ের কাছে থাকতে চাইছিলাম না, তাই চুপচাপ নিজের ঘরে গেলাম আর ওই স্বার্থপর লোকগুলোর জন্য ভালোবাসা মন থেকে মুছে ফেললাম। তারপর আমি করিশার কাছে গেলাম আর ওকে জিজ্ঞেস করলাম, করিশা, তুই বল, আমার সাথে থাকতে চাস নাকি আমার ভাই দিব্যাংশুর সাথে? যদি তুই বলিস তো আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। তখন করিশা বলল, আমাকে তোমার সাথেই থাকতে হবে। এমনিতেও খুব সাধারণ ও সহজ সরল মেয়ে ছিল, ওর শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। ওই কঠিন সময় ও মায়ের কথায় ভয় পেয়ে যেত, কারণ মা আমার ব্যাপারে ওর মনে একটা খুব বাজে ছবি তৈরি করে দিয়েছিল। কিন্তু এখন যখন ও নিজেই আমার সাথে থাকতে চায়, তখন আমি করিশাকে নিয়ে অন্য একটা বাড়িতে শিফট হয়ে গেলাম। যদিও আজও আমি আমার বোন অঞ্জলির জন্য খরচ পাঠাই, আর এ কথাটা ও আর আমিই জানি, কিন্তু আমার মনে ওদের জন্য আর সেই ভালোবাসাটা ফিরে এলো না। তাই এখন আমি ওই সৎ সম্পর্কের মানুষদের সাথে আর কখনো দেখা করি না, আর যেই লোকেরা সারা জীবন আমাকে ব্যবহার করেছে তাদের সবসময়ের জন্য ছেড়ে দিয়েছি।
পরপরওয়ালা করিসার রূপে আমাকে একটা সুন্দর উপহার দিয়েছেন। এখন আমার স্ত্রী করি আমার খুব যত্ন নেয় আর আমার সব কথা শোনে, আর আমিও ওকে খুব ভালোবাসি। এখন খুব সুখে শান্তিতে আমরা দুজনে নিজেদের জীবন কাটাচ্ছি। যাই হোক, এখন করিসার সাথে নতুন জীবন শুরু হওয়ার 3 মাস হয়ে গেছে। ঘরটা ছোট, ভাড়ার ঘর, কিন্তু মনের শান্তিটা অনেক বড়। আমরা দুজনে মিলেমিশে সব কাজ করি। করিসা এখন আর ভয় পায় না, আমার কাছে নিজের মনের সব কথা বলে। সকালে চা বানিয়ে আমার ঘুম ভাঙায় আর বলে, অলোক, এখন আমি কখনো তোকে ছেড়ে যাব না, তুই আমার জন্য ওপরওয়ালার দেওয়া সবচেয়ে বড় উপহার। ওর কথা শুনে আমি হেসে ফেলি। মাঝে মাঝে ভাবি কত সহজ হতো যদি মা সেই সময় আমার সাথে ছলনা না করত। কিন্তু এখন আমি আর ফেলে আসা গতকালকে নিয়ে ভাবি না, বরং আগামীকালকে সাজাতে চাই। একদিন করিসা আমার কাছে এলো আর বলল, অলোক, আমি কি একটু পড়াশোনা করতে পারি? আমার নার্স হওয়া খুব স্বপ্ন। আমি ওর চোখে সেই চমক দেখছিলাম, তাতে একটা নতুন জোশ ছিল। আমি কিছু না ভেবেই বললাম, তুই যা চাষ কর, আমি সব সময় তোর সাথে আছি। এখনও কাছের একটা নার্সিং সেন্টারে ভর্তি হয়ে গেছে। সকালে আমার চা বানায়, দুপুরে পড়াশোনা করে, আর বিকেলে আমরা দুজনে হাঁটতে বেরোই। যখনও আমার সাথে হাঁটে তখন মনে হয় যেন আমার সব অভাব পূরণ হয়ে গেছে। কিন্তু একদিন হঠাৎ আমার বোন অঞ্জলির ফোন এলো। ওর গলার আওয়াজ খুব ভয় পাওয়া মনে হচ্ছিল। বলল, দাদামা খুব অসুস্থ, বারবার তোর নাম নিচ্ছে। শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর করিসার দিকে তাকালাম। ও আমার চোখে সেই প্রশ্নটা পড়ে ফেলল আর মাথা নেড়ে বলল, চলো গিয়ে মায়ের সাথে দেখা করে এসো। শেষমেশ উনি তো তোমার মাই, তা সে সৎমাই হোক না কেন। আমি মাকে ক্ষমা তো করিনি, কিন্তু দেখা করার সিদ্ধান্ত নিলাম। যখন আমি পৌঁছলাম তখন মা বিছানায় শুয়েছিল, খুব দুর্বল লাগছিল। আমাকে দেখেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ধীরে ধীরে বলল, অলোক, আমাকে মাফ করে দে, আমি খুব ভুল ছিলাম। আমি তোর থেকে সেই সব কিছু কেড়ে নিয়েছি যেটা তোর অধিকার ছিল। আমি চুপচাপ শুনতে থাকলাম। মনটা খুব ভারী হয়ে গিয়েছিল। আমি তার হাত ধরলাম আর শুধু এটুকুই বললাম, এখন আর কিচ্ছু বলো না মা, শুধু বিশ্রাম করো। সেদিন আমি মাকে ক্ষমা তো করিনি, কিন্তু মনে তার প্রতি যে ঘৃণা ছিল সেটাকে একটু শান্তি দিলাম। এখন যখন আমি নিজের বাড়ি ফিরে এলাম তখন করিসা দরজায় দাঁড়িয়েছিল। আমাকে দেখেই বলল, এখন শান্তি পেলে? আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম আর বললাম, শান্তি তো তোর থেকে পেয়েছি। তুই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, বাকি সব তো শুধু শিক্ষা ছিল। এখন আমরা দুজনে আমাদের ছোট্ট দুনিয়ায় খুব খুশি। করিসার স্বপ্ন পূরণ করতে আমি ওকে সঙ্গ দিচ্ছি, আর ও আমার সব সুখে দুঃখে আমার সাথে আছে। আজ যখন কেউ জিজ্ঞেস করে, অলোক, এখন কেমন লাগছে, তখন আমি হেসে শুধু একটাই কথা বলি, এখন বাঁচার আসল মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।